এই গ্রন্থের রচয়িতা ডক্টর অবকাশ রঞ্জন করকে বইটির জন্য তার ছবি দিতে অনুরোধ করায় চিরমেধাবী কিন্তু চিরলাজুক অধ্যাপক তার প্রিয়তম দার্শনিক সেনেকার ছবি দিতে বলেন। এটি সম্ভবত এক ধরনের আত্মবিলোপ, আবার আত্মপ্রীতি। অবকাশ সমগ্রের পূর্বকথা। ডক্টর অবকাশ রঞ্জন করের বয়স ৬০ বা ৭০ হতে পারে। তিনি খুব লাজুক আর প্রাচীন যুগের মানুষ। দোহারা চেহারা, চোখে চশমা, কদমছাঁট চুল, পোশাক ঢিলেঢালা, কিন্তু সে বিষয়ে সচেতন। বাল্যকাল কেটেছে বাঁশবেড়িয়া অঞ্চলে, ত্রিবেণীর কাছে, গঙ্গার পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গণিতের কৃতি ছাত্র। মাত্র ২০ বছর বয়সে অক্সফোর্ডে তাত্ত্বিক পদার্থবিদ্যায় গবেষণা চলাকালীন তিনি উধাও হয়ে যান, আর প্রায় ৪০ বছর বাদে বাঁশবেড়ে প্রত্যাবর্তন। ব্যাচেলর, স্বেচ্ছায় না হৃদয় বিভ্রাটে তা জানি না, আর তিনিও কখনো তা স্পষ্টভাবে বলেননি। তিনি বাঁশবেড়েতে তার ১০০ বছরের পুরনো পৈতৃক ভিটেতে থাকেন। আপন ভোলা মানুষ। ৭০-এর দশকে লেজার আর মাইক্রোওয়েভে তো অক্সফোর্ডে তার কিছু গবেষণার পেটেন্ট থেকে মাসে পাউন্ড স্টার্লিংয়ে যা রোজগার, তা তার মতো সরল জীবনযাপনকারী লোকের জন্য রাজকীয় মাসোহারা। আমার সঙ্গে গত গ্রীষ্মে তার দেখা হয়েছিল বাঁশবেড়ের গঙ্গা স্নানে। সেই প্রথম আর শেষ দেখা। সেই থেকে পরিচয়, বন্ধুত্ব। দুপুরে তার প্রায় ২ বিঘের বাড়িতে আম, জাম, কাঁঠাল যোগে সাত্ত্বিক ভোজন। ডক্টর কর তার পোড়ো বাড়িটিকে বলেন উজ্জয়িনীর ধারে কানন ঘেরা বাড়ি, আর তার বাড়ির ছাদ থেকে হংসেশ্বরী মন্দির দেখা যায়। এই অবকাশ সমগ্রের বেশিরভাগ রচনাই শ্রুতিকথন। খুব সম্ভব চিরতরে নিরুদ্দেশের আগে ডক্টর কর তার লিখিত রচনার পাণ্ডুলিপি আমাকে আর শ্রী সুশোভন মুখার্জিকে পাঠিয়েছিলেন। আমার আর ডক্টর করের কাকতালীয়ভাবে ঘটা অসমবয়সী বন্ধুত্ব এই রচনাগুলি প্রকাশে সাহায্য করেছে, কিন্তু সাহিত্য মূল্য বিচারে এই তথ্য একেবারেই অবান্তর। সুরসিক পাঠক আর মহাকাল, এরাই তার রচনার একমাত্র বিচারক। বন্ধুত্ব যেমন দুজন মানুষের মনকে সংযুক্ত করে, যথার্থ সাহিত্য যুগ যুগান্তরের মানুষকে আমাদের হৃদয়ের সামগ্রী করে তোলে। এই ম্যাজিকের চেয়ে শ্রেষ্ঠতম ম্যাজিক বা স্পেশাল এফেক্ট আর নেই। ডক্টর কর যে তার অজস্র ঐশ্বর্যের পরও আমার মতো নগণ্য লোকের সঙ্গে তার বন্ধুত্বকে মূল্যবান মনে করেছেন, এই গ্রন্থ তৈরি করতে তাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আবহমান বাংলা ও বিশ্ব পৃথিবী আর চরাচরের বিচিত্র সম্পর্ককে অর্ঘ্যদানের পর ডক্টর কর আর তার পাঠক পাঠিকাদের কাছে যা অবশিষ্ট রইল তা সাহিত্যের অম্লান উদ্বৃত্ত, আর এই উদ্বৃত্ত মহাকালের ইখতিয়ারের বাইরে। ইতিহাসের সত্যান্বেষী। ওহে ভট্টাচ, আবার বাংলায় ফিরে এলুম, আর মালুম হচ্ছে যে বর্ষা দেবী লুকোচুরি খেলছেন। উজ্জয়িনীতে ফিরে ছাদে উঠে দেখি চারিদিকে রোদ, চোখ যেন ঝলসে যাচ্ছে। তারপর বিকেলে গঙ্গা স্নানে গেছি, সেই ঘাটে যেখানে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। হঠাৎ ছায়া ঘনিয়ে এলো, কালো মেঘ চারিদিকে, দিনেই যেন এক আশ্চর্য আধার। হংসেশ্বরীর মন্দিরের চূড়ো যেন মেঘের মধ্যে ভাসছে, যেন কোনো এক গ্রহান্তরের যান। ভারী অদ্ভুত মানসিক ভাব। এই আধার, এই ছায়া ঘনিয়ে আসা, যাকে বাংলার এক কবি আবিষ্কার করেছিলেন আমস্টারডামের রিক্স মিউজিয়ামে রেমব্রান্টের নাইট ওয়াচের নৈশ প্রহরায়, আর লিখেছিলেন যে আধার আলোর অধিক। যদিও আমার আইনি স্ত্রী অঙ্ক, কিন্তু উত্তর ৩০-এ আমি বুঝলুম যে সাহিত্য আর ইতিহাসের প্রতি আমার প্রচ্ছন্ন কিন্তু তীব্র অনুরাগ। অঙ্ক দেবী জীবনধারণের টঙ্কা দিয়ে বাঁচিয়ে রাখলেন, কিন্তু ইতিহাসের প্রতি জীবনভর অনুরাগ রইল। সেই নিয়ে এক মজার ঘটনা বলি। সে ৭২ সাল হবে। কেমব্রিজে গেছি এক সহকর্মীর বাড়িতে। বন্ধু অধ্যাপক, আর তার কাজ ছিল কম্পিউটার নিয়ে, আর তার সঙ্গে গেলুম এক সেমিনারে। কেমব্রিজে অ্যালান টুরিং বিশুদ্ধ গণিত আর ভবিষ্যতের সকল যন্ত্রের মধ্যে একটি সূত্র আবিষ্কার করেন। তুমি যে কোনো কম্পিউটারই বানাও না কেন, টুরিং তার ভেতরের খবরাখবর জেনে বসে আছেন। সেই সেমিনারে দেখা হলো এক ইংরেজ ভদ্রলোকের সঙ্গে। লম্বা, মোটাসোটা, মুখটা যাকে বিবেকানন্দ বলতেন ওলবাটা মুখ, সেই রকম ইংরেজ। তিনি অকুণ্ঠভাবে বললেন যে ইতিহাসে তার কোনো প্রথাগত শিক্ষা নেই, আর তিনি জানতে চান সত্যি কি ঘটেছিল।
এই নিয়ে গত 10 বছর ধরে তিনি অনুসন্ধান করছেন। যে ইংরেজ মাসবেড়েতে আমার অম্লান কৈশোরের নায়ক ছিলেন, সেই শার্লক হোমসের কথা মনে হল। আমি তাকে সে কথা বলতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বললে, তার কথাটি আজও আমার মনে আছে, ও ইয়েস, all the forensic evidence of history must be brought to study history to know what really happened. আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম, এই কম্পিউটার সেমিনারে তার কি অনুসন্ধানের আছে? সে আমাকে ভালো শ্রোতা পেয়ে নিয়ে গেল ক্যাভেন্ডিশ গবেষণাগারের ধারে পার্কে। সামনে 800 বছরের পুরনো সবুজ ঘাসের গালিচা, ব্রিটিশ গ্রীষ্মের সূর্যালোকে উজ্জ্বল, কেম নদীতে ছেলেরা নৌকা চালাচ্ছে, বেশ ওলন্দাজ ছবির মতো লাগছে। সে উত্তেজিত হয়ে বললে, আপনি কি জার্মান এনিগমা কোড নিয়ে কিছু জানেন? এনিগমা কোড হচ্ছে সেই দুর্ভেদ্য সাংকেতিক লিপি যা জার্মান ওয়্যারমাখট বা যুদ্ধ বিভাগ ব্যবহার করত গোপন সামরিক খবরাখবর পাঠাতে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কেমব্রিজেই সেই এনিগমা কোডের সংকেত ইংরেজরা ভেদ করে, আর তাতে টুরিংয়ের অসাধারণ অবদান ছিল। সে বলতে লাগলো যে 1940 সালে এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল যে জার্মানরা এই যুদ্ধ জিততে পারবে না। তাহলে বলুন তো, যুদ্ধ আরো 5 বছর কেন চলল? আমাকে নীরব দেখে সে বলল, এই প্রশ্ন তাকে চঞ্চল করে তুলল, আর সন্দেহের তীর চার্চিলের দিকে। এই অনুসন্ধানের ফলে তাকে 2-1 বার জেলেও যেতে হয়েছে। অজস্র অপমান, অর্থদণ্ড মামলা সবই হয়েছে, কিন্তু সে অনড়। আমি তাকে বললাম, আপনাকে জেলে যেতে হলো কেন? সে বলল যে এই এনিগমা কোড নিয়ে অনুসন্ধান প্রকাশ করার সময় সে জানতে পারল এই কোডের বিষয়ে ব্রিটিশ উচ্চতম মহলে গভীর নীরবতা, কিন্তু সেও নাছোড়বান্দা। জার্মান আর ইউরোপীয় আর্কাইভ মন্থন করে সে জানল সেই এনিগমা যন্ত্র ব্রিটিশ আর আমেরিকানরা দুর্ভেদ্য বলে অজস্র তৃতীয় বিশ্বের দেশে চড়া দামে বিক্রি করেছে। জাতীয় ব্যবসায়িক স্বার্থই এই নীরবতার কারণ। এই সত্য উদ্ঘাটনের জন্য তাকে 2 দিনের জন্য ব্রিটিশ জেলেও থাকতে হয়েছিল। আমি তার অনুসন্ধানের সাফল্য কামনা করে জিজ্ঞেস করলুম যে এখন তার কি কোনো অসুবিধে হচ্ছে? সে বলল, একটাই অসুবিধে, রাশিয়ার আর্কাইভ আমি দেখতে পাচ্ছি না। জানেন সেখানে কি মহামূল্যবান রত্ন লুকিয়ে আছে। ইস, একবার যদি আমি সেসব দেখতে পেতাম। ডায়েরি, ব্যক্তিগত চিঠিপত্র, আরো কত কিছু। সরকারি দস্তাবেজ জানেন তো, অনেক সময় আমাদের খবরের কাগজের মতো, সবই কন্ট্রোলড নিউজ। আসল খবর আছে বিজ্ঞাপনে। সেরকম ইতিহাসের ভেতরের খবর আছে সেসব কাগজে। ইতিহাসের গর্দবেরা, মানে বেশিরভাগ পেশাদার ঐতিহাসিকরা, ডায়েরি, ব্যক্তিগত চিঠিপত্রের খবর রাখেন না। আমি রাখি, আর এমন সব খবর পাই যা তারা জানেন না বা জানবেন না। আমার উপরে শত্রুতার এই হলো মূল কারণ। বুঝলে ভট্টাচার্য, এই লোকটি সত্য পেয়েছে সে বলার অধিকার আমার নাই, সম্ভবত কারুরই নাই। কিন্তু যা সন্দেহাতীত তা এই যে সে একটি পবিত্র অনল হৃদয়ে পেয়েছে। এই নিষ্ঠার প্রতি আমার প্রণাম রইল। আমি কেন অবিবাহিত? ওহে ভট্টাচার্য, তুমি সেই যে লিখলে আমার কোনো হৃদয় বিভ্রাটের কারণে আমি অবিবাহিত বা তার জন্য নই, এই অনিশ্চয়তা কাটানোর জন্য এটি লিখতে হচ্ছে। আমার বয়স তখন 24-25। অক্সফোর্ডে আমার মাস্টারমশাই প্রফেসর স্টেইনসবি আমায় পাঠালেন প্যারিসে এক কনফারেন্সে। আগে কখনো প্যারিস যাইনি। কনফারেন্সের পর প্যারিসের রাস্তায় ঘুরছি, চোখ তৃপ্ত, কিন্তু মন তৃপ্ত হচ্ছে না। ভাষা যে বুঝি না। তোমরা ভট্টাচার্য বামুনেরা যেমন চালাকি করে বলতে ঘ্রাণেন অর্ধ ভোজনং, সে নিয়ম কিন্তু মনের ক্ষেত্রে খাটে না। ফরাসি ভাষা না জানায় শাঁজেলিজেতে দাঁড়িয়েই প্রতিজ্ঞা করলাম 1 মাসেই চলনসই ফরাসি শিখব। প্রফেসর স্টেইনসবিকে চিঠি লিখে সংকল্পটি জানালুম, আর মাস্টারমশাই বললেন, সে তো বেশ কথা, পাস্কাল, লাপ্লাস, ফুকেয়ার এদের গবেষণা তাদের মাতৃভাষায় পড়তে পারবে, সিদ্ধমস্তু। মাস্টারমশাইকে প্রাচীন স্কটল্যান্ডে বলতো দমিনা, দেবস্বরূপ বা গুরুদেব, মানে যস্য প্রসাদাত ভগবত প্রসাদাত, সেই আর কি। প্রফেসর স্টেইনসবি আজ আর ইহ জগতে নেই। তার কথা ভাবলে এই বুড়ো বয়সে চোখের জল আসে আমার। কি স্নেহই না করতেন ছাত্রদের, সত্যি এরা ভগবত স্বরূপ ছিলেন। তারপর আশ্রয় নিলুম পূবের দিকে গাওলা ইস্ট ট্রেন স্টেশনের কাছে এক পেইং গেস্ট হিসাবে। কাছেই এক ফরাসি ভদ্রলোকের বাড়িতে অল্প দক্ষিণায় ফরাসি শেখা শুরু করলুম। গুরুকৃপা আমার কোষ্ঠীতে আছে, চতুর্থপতি সস্থানে বৃহস্পতি মহাবলবান। লেগে গেলুম ফরাসি শিক্ষায়। গুরু আমার পড়ানোর ধরনের 16 আনা ভট্টাচার্য মার্কা। ওয়াউজ আর তু বোঝাতে গিয়ে শুরু হলো রোমান গল, নাইট টেম্পলার, ক্রুসেড, ইজিপ্ট, রুশো, ভলটেয়ার, বাস্তিল, ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, ইমপ্রেশনিজম,
পুরো 1000 বছরের ফরাসি ঐতিহ্যকে 4 পেয়ালা কফি সহযোগে মন্থন করা হলো। 14 জুলাই ফরাসি জাতীয় ছুটি, বাস্তিল পতন আর ফরাসি বিপ্লবের শুরু। গুরু তার বাড়িতে রাতে খেতে নেমন্তন্ন করলেন। সেখানে পরিচয় করালেন তার বড় মেয়ে মিশেলের সঙ্গে। সে কলেজে পড়ছে, বাড়ি মিষ্টি আর সুগন্ধি মেয়ে। আমার দুর্বল ফরাসিতে অল্প কথাবার্তা হলো। সেখানে একটি সুন্দর প্রবাদ শুনলাম, পেটুকেরা তাদের দাঁত দিয়ে নিজেদের কবর খুঁড়ছে। ফরাসি খাদ্য আর গদ্য দুইয়েরই কুলধর্মগত মিতভাষিতা আছে। ফরাসিতে বেশ এগিয়ে চলেছে। আমার ফরাসি পণ্ডিত গুরুমশাই আমার উপরে তুষ্ট। একদিন তার বালক ছেলে আমাকে একটি চিঠি দিল, ফরাসিতে লেখা। দস্তখত দেখে বুঝলুম মিশেল। অনেক কষ্টে পড়ে বুঝলুম আমার যদি অসুবিধা না হয় তাহলে যেন শনিবার বিকেলে মেট্রোপোল কাফেতে তার সঙ্গে দেখা করি। গেলুম দেখা করতে, এমন কিছু নয়, কিন্তু আমি দেখলুম তার সঙ্গে আমার ফরাসি আরো সড়গড় হয়ে উঠেছে। সে তারপর আমাকে সারা প্যারিস ঘুরিয়ে দেখালো। সেইনের কাছে আমার মনে হলো বাঁশবেড়ের গঙ্গার কথা। বহমান জলের প্রতি আমাদের হিন্দুদের একটি অদ্ভুত আকর্ষণ আছে। প্যারিসে দালাক্রোয়ার আঁকা দেবী স্বাধীনতার ছবি দেখেছ তো? মিশেলি আমাকে প্যারিস জানালো ঠিক যেভাবে দেবী স্বাধীনতা ফরাসি প্রজাকে পথ দেখাচ্ছেন। ছবিটির লুভরের একটা প্রিন্ট তোমাকে পাঠালো। মাসখানেক পর গুরুর কাছ থেকে বিদায় নিলাম। আপন ভোলা মসিয়ে ফিলিপের জন্য সংস্কৃত বাংলার ফরাসি এলাকায় স্তোত্র নিবেদন করলুম। গুরু প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করলেন। মিশেল তখন সপ্তাহখানেক ধরে প্যারিসের বাইরে, তার সঙ্গে আর দেখা হয়নি। প্রায় 20 বছর পরে আমি তখন লন্ডন মিউজিয়ামের কাছে থাকি আর ছোকরাদের অঙ্ক শেখাই। বাঁধা ধরা গবেষণা চাকুরি অনেক আগেই ছেড়ে দিয়েছি। একদিন এক অদ্ভুত চিঠি এলো, কোন এক মাদাম লুজান আমার সাক্ষাৎ প্রাপ্তি। সাক্ষাতের দিন ঘরে বসে অঙ্ক কষছি, দেখি ফরাসি দূতাবাসের এক গাড়ি আর এক মহিলা আর একটি 12-13 বছরের ছেলে নামছে। ঘরে এনে বসালুম। মহিলা আমাকে খুব মৃদু সুরেলা ফরাসিতে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি খালি ভাবছি। তিনি বললেন, প্যারিসের কথা মনে পড়ে? আমি মাথা নাড়ালাম। মিশেল বললেন, আমার স্বামী বর্তমানে লন্ডনের রাজদূত, আরে আমার ছেলে, আমি শুনলাম আপনি লন্ডনে, তাই দেখা করতে এলাম। আপনার নিশ্চয়ই প্যারিসের কথা মনে আছে, 20 বছর আগে। আমি বললাম, নিশ্চয়ই। আমার এই ছোট্ট লন্ডনের ঘরে আজকে সুন্দরী শ্রেষ্ঠা রাজকুলবধূ প্যারিস স্বয়ং। মনে থাকবে না? চিরকাল থাকবে। সেদিন আর অঙ্কের ক্লাস হলো না। শ্রী নীরজচন্দ্র চৌধুরীর স্মৃতি। বুঝলে বরচাঁদ, যখন অক্সফোর্ডে ছিলুম, এইখানে ফেরার মাস 2 আগে, তখন নীরদবাবুর বাড়িতে একবার সাহস করে দেখা করতে গেলুম। ইংরেজি আর বাংলায় সমান শক্তিমান এরকম সব্যসাচী লেখার হাত পৃথিবীতে খুব কম দেখা যায়। সে সময় তিনি আত্মঘাতী বাঙালি লিখছেন। 20 লাথভ্যারি রোডের বাড়িতে সকালে গিয়ে দেখি ধুতি পাঞ্জাবি পরে বাগানের গাছে জল দিচ্ছেন। চিরমেধাবী আবার চিরবিদ্রোহী, আর ইংরেজিতে যাকে বলেন কন্ট্রারিয়ান, তার শ্রেষ্ঠতম উদাহরণের একটি। বসার ঘরে তার পেছনেই কাশীর দশাশ্বমেধ ঘাটের ছবি। শ্রীমতী চৌধুরী খুব আদর করে নিজের হাতে তৈরি এক সুস্বাদু ইতালিয়ান পদ খাওয়ালেন। নীরদবাবু সারা জীবন মগজার হৃদয় চালিয়েছেন, নির্বাসিত বা স্বেচ্ছা নির্বাসনে। রেকর্ডে বাংলা গান শুনে তিনি কান্না করেন, একথা তিনি আমাকে নিজে বলেছেন। তবে নীরদবাবুর সঙ্গে আলাপ চালানো সহজ নয়, অল্প নমুনা দিচ্ছি। তুমি কি এখানে ডক্টরেট প্রার্থী? না, ওইটি হয়ে গেছে। কোন বিষয়ে? ফিজিক্সে। তার কোন বিষয়ে? লেজার প্রযুক্তি। এই প্রযুক্তি বিষয়টি একটি ধাপ্পা, তবে এতে অনেক নতুন আবিষ্কার হয়েছে। এই প্রযুক্তি আবিষ্কারও আরেকটি ধাপ্পা। ব্যাপার সুবিধের নয় দেখে আমি প্রসঙ্গ পাল্টালাম। আপনি দেশে যান না কেন? সেটি আমার বইয়ে বিস্তারিতভাবে লিখেছি, আমার আর নতুন করে কিছু বলার নেই। আমি ধীরে ধীরে বললাম যে আমি স্থির করেছি যে বাঁশবেড়েতে ফিরে যাব। কোথায় বললে? বাঁশবেড়িয়া? নীরদবাবু উঠে গিয়ে একটা রেকর্ড চালালেন। সোনা বন্ধুরে, বাংলা গান, চোখ বন্ধ আর ভিজে, বোধহয় কিশোরগঞ্জের মেঘনার পারে ফিরে গেছে। গান শেষ হলো, চোখ খুললেন, স্বগতোক্তির মতো বললেন, কত বছর আগে আমি তখন কলকাতায়। প্রমথ, মানে সবুজপত্রের প্রমথ চৌধুরী, বই পড়া নিয়ে এক সাহিত্য সভায় পাঠ করছিলেন। সে কি ভাষা!
ফরাসি দেশে জন্মালে তার মতো গুণীকে মাথার মণি করে রাখত। দেশ তো তাকে চিনতেই পারল না। বিদায় নেবার সময় আবার জিজ্ঞাসা করলেন, সত্যি সত্যি বলছে? মাসবাড়িয়ায় ফিরে যাবে? গঙ্গার পারে পৈতৃক বাড়িতে? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। দেখো ভট্টাচ, তুমি তো কলকাতা বাবু, আর আমি তো পাড়াগার লোক। নীরদবাবু আমাদেরই মতো, কিন্তু আমরা কেউ তার মতো নই। যে ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে তিনি আজীবন চর্চা করলেন প্রজার মতো নয়, নাগরিকের মতো, সেই প্রাচীন ও মহত্তম ইংরেজরা যারা ভারতবর্ষের রাজকার্যে ছিলেন, তারা অবসরে ইংল্যান্ডে ফিরে গিয়ে কখনো ভাবতেন কলকাতার গঙ্গার কথা, দশাশ্বমেধ ঘাটের কথা, আবহাওয়া। নীরদবাবু অনেকটা যেন সেরকম, অতি প্রাচীন ইংরেজ, আবার সমানভাবে বিশুদ্ধ বাঙালি। ব্রিটিশ সাম্রাজ্য বহুদিন গত, নীরদবাবুর বাঙালি শরীর গত হয়েছে 20 বছর হলো, কিন্তু তার সব্যসাচী কলমে দুই জগতের যে ছবি ধরা পড়েছে, তার সাম্রাজ্য আর তার অজস্র উপার্জন আর ভ্রান্তির পর ফুরিয়ে যায় না। সাহিত্যের অম্লান উদ্বৃত্ত ডক্টর অবকাশ রঞ্জন কর সকল কালের নির্বাসিত আর স্বেচ্ছা নির্বাসিত বাঙালির প্রতি। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। টর্চ, হাতুড়ি আর ভায়োলিন, জার্মানির স্মৃতি। বুঝলে ভট্টাচ, জার্মানিতে একবার গেছিলাম এক কনফারেন্সে। আমি তখন নেহাতি ছোকরা, সে বন বিশ্ববিদ্যালয়ে, রাইন নদীর ধারে। আহা, কি সুন্দর ক্যাম্পাস! তখন আমার গবেষণা ছিল কসমোলজি বিষয়ে। আমার মনে হচ্ছিল এই যে বিগ ব্যাং, একটা বোমা থেকে এত কিছু, এত সৌন্দর্য, এত প্রাণ, রবি ঠাকুরের গান তৈরি হলো, যা একেবারে আদিতে কিম্ভূত কিমাকারে বিস্ফোরণ, তা সব সৌন্দর্যের আদি। মন মানছিল। আমার এক জুনিয়র ছিল, বাঙালি, তার নাম বিভাস দে, এই তোমাদের দেশের মানে শ্রীহট্টের লোক। সে থিওরি দিল যে আদিতে ছিল ম্যাগনেটিক ফোর্স। আমি সে ধারণা নিয়ে অঙ্ক কষে একটা থিওরি মতো বানালাম। জানতাম কপালে কষ্ট আছে, বিগ ব্যাংয়ের পান্ডারা আমাকে ডান্ডা দেবে। যা হবার তাই হলো। কেউ বললে এটি পাগল থিওরি, কেউ বললে এই ছোকরা আমাদের বিগ ব্যাং মন্দিরকে অপবিত্র করেছে, কেউ বলে আরে আমরা এতদিন চুলদাড়ি পাকিয়ে ফেলেছি ওই মন্দিরে, আরে ছোকরা বলে কি। ভট্টাচ, এটি নতুন কিছু নয়। শোপেনখুড়ো যখন জার্মানিতে দর্শন লিখছেন, তখন তিনি জানতেন যে এরা বউ বাচ্চা ভাইপো সবাইকে নিয়ে তাদের গাধার দর্শন দিয়ে টানছে। কেউ যদি বলে আরে ওইটি গাধা, ঘোড়া নয়, তবে সে কি তা মানবে? সে বলবে আমাদের এটি ঘোড়া, আমরা কোনো যুক্তি দর্শন কিচ্ছু শুনবো না, আর তুই অন্ধ। যাই হোক, বিকেলে ঘুরতে ঘুরতে গেলুম বন শহরের বেটোফেন মিউজিয়ামে। জুলাই আগস্ট মাস, দূরে একটা গাছের পাতা উজ্জ্বল হলদে, আর অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকল, যে একটা পাগলাটে বুড়ো আমাকে তার দিকে যেতে বলছে। বুড়ো জার্মান, দশাসই চেহারা, বিশাল কপাল, নীলচে চোখ। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি মুস্তফা আলীর দেশের লোক। আমি প্রথমে অবাক, পরে মাথা নাড়লাম। সে আমাকে বলল যে আলী সাহেব আর তার বাবার খুব দোস্তি ছিল, আর তার বাবা ছিলেন ডাকসাইটে জার্মান পত্রিকা সম্পাদক। আলী সাহেবের উল্লেখে যা ভক্তি শ্রদ্ধা ছিল, তাতেই বুঝলুম যে কাইজার থেকে সম্মানটা কম নয়। মনে মনে ভাবলাম, বেহেশতে আলী সাহেব নিশ্চয়ই মুচকি হাসছেন আর বলছেন, ব্রাদার দেখলে তো পিতৃপুরুষের পুঁজি। তোমরা জানো না ভট্টাচ, এই মুজতবা আলী সাহেবের মতো গুণী আর রসিক রসস্রষ্টার জন্মের জন্য সব ভাষার সরস্বতী সবসময় দোয়া করছেন। বুড়ো আমাকে বললে একপাত্র বিয়ার হয়ে যাক। হোক। বুড়ো তার ঝোলাটি নিয়ে গেল, আর আমরা বসলুম এক পানশালায়। দুপাত্র পান করে বুড়ো তার ঝোলা থেকে বের করল এক ছোট্ট ভায়োলিন, এক হাতুড়ি, আর খনি শ্রমিকেরা যে মাথায় ছোট আলো পরে সেরকম এক টর্চ। পুরো পাগল লোক মাইরি। আমায় এবার সে বললে, এই যে আলো, সেটা দিয়ে সে ভগবানকে খুঁজছে। হাতুড়ি হচ্ছে সব প্রযুক্তি, যা দিয়ে বাইরের প্রকৃতিকে সে বশ করবে, আর ভায়োলিন সে তার আত্মাকে শোনায়। আমি বললাম, যদি আজ্ঞা হয় মহারাজ, তাহলে ওই যন্ত্রটি যদি একটু বাজান। মনে মনে বললাম, টর্চের সন্ধানটি আমরা ভারতবর্ষে ভালোই জানি,
হাতুড়ি বিষয়ে আমরা হাতুড়ি পিঠেই খেয়েছি বেশি, কিন্তু ভায়োলিনের প্রসাদটি গরমাগরম পাওয়াটার হাত মন্দ নয়। সে কিছু না বলে আমাকে টেনে নিয়ে বাইরে চলে গেল। মিউজিয়ামের কাছে এক পার্কে বসলাম। তারপর সে বাজাতে লাগলো। ভট্টাচ, আমি সঙ্গীতের লোক নই, কোনো তালিম নেই, নেহাত কৌতূহলে বলেছিলাম আর কি। আর সে সুর কিরকম যেন আমার বুকের মধ্যে নারকেলের কোরানির মতো কোরাতে লাগলো। আমার খুব ছোটবেলার কথা মনে হতে লাগলো। মনে হলো সেই ছোটবেলায় গঙ্গার ভোর। আমার যেন কান্না পেতে লাগলো। আমি অদ্ভুত সব শব্দ শুনতে লাগলাম, যে ভায়োলিনের নয়। মনে হলো আমার আরো 10টা ইন্দ্রিয় গজিয়েছে, আর আমার মন সেই ইন্দ্রিয়ের চাপ নিতে পারছে না, শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখি রাত প্রায় 8টা, বেশ আলো আছে, বুড়ো নেই, পার্ক খালি, আর আমার তখন একটা নেশার ভাব। তবে সেটা বিয়ারের নেশা হবে বোধহয়। ডক্টর অবকাশ রঞ্জন কর, জন্নতবাসী সৈয়দ মুজতবা আলী, শ্রীচরণেশ্বর। রোম নগরীতে অবকাশ। ওয়ে ভট্টাচ, তোমার বন্ধু মুখুজ্জে কবি ছাড়াও অনেকের কাছে আমাকে অবকাশ বা লেজারের প্রেমিক হওয়ার সাফাই দিতে হয়েছে। অনেকের মতে অবকাশের প্রতি আমার এই ভালোবাসা আসলে দুরারোগ্য আত্মপ্রীতি। কিন্তু বিষয়টি আমার মনে এত সহজ নয়। এ বিষয়ে তর্কের কচকচির চেয়ে তোমায় একটি গল্প শোনাই, যা ঘটেছিল রোমে। আমি তখন সেখানে ঘুরে বেড়াচ্ছি। চালচুলো নেই, থাকে এক পাইস হোটেলে, কলোসিয়াম আর ভিয়া দি ইম্পেরিয়ার কাছে। একদিন গেছিলাম কিট শেলির কবরখানার পাশে। আহা, সনাতন রোম, এককালের ধরা রাজধানী। সেখানে 2 ইংরেজ কবির কবর। এককালে কত ব্যস্ততা ছিল এই নগরীর। ভারতের মালাবার থেকে আনতে হবে গোলমরিচ, বাংলা থেকে রেশম, আফ্রিকা থেকে সার্কাসের বাঘসিংহ, গল যা এখন ফ্রান্স, তা থেকে মদ, সিলেশিয়ার খনি থেকে ধাতু, ইতালি থেকে মার্বেল পাথর, ইজিপ্ট থেকে গম। এখন যাকে আমরা ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলি, সেখান থেকে কিছু আনা হতো আমি জানি না। বোধহয় সেখানে তখন উৎকৃষ্ট কিছু পাওয়া যেত না। আর যুদ্ধের শেষ নাই। রোমান সৈন্যের নাম শুনলেই পৃথিবীর সেনারা কাঁপত। সারা পৃথিবীর রাস্তা রোমে এসে মিশেছে। সেই যে বলে, অল রোডস লিড টু রোম। রোম ফ্রান্সের নাইমসে 400 মাইল দূর থেকে জল আনার জন্য এক পাথরে তৈরি পাইপলাইন বানালো। 2000 বছর তা জল বয়ে নিয়ে গেল, আর তার সৌন্দর্য অতুলনীয়। প্রাচীন রোম বেশি সময় সহ্য করা যায় না। ফোরামের পাশ দিয়ে যাচ্ছি, সামনেই সম্রাট অগাস্টাসের তরণ। জুলিয়াস সিজারের ভাইপো অগাস্টাস সম্ভবত সর্বকালের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। তার কথাই ছিল আইন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর সর্বাধিনায়ক, নিরঙ্কুশ ক্ষমতা, আর মৃত্যুর পর দেবতাদের মতো পূজনীয়। এলোমেলো ভাবতে ভাবতে চলে এলাম টাইবারের পারে। ছোট ছোট খাবার জায়গা, অনেকটা কলকাতার মতো। টাইবার রোমান সূর্যালোকে স্নাত, দূরে বের্নির ফোয়ারা, আরও দূরে ট্রেভি ফোয়ারা। কাছেই দেখি কলকাতার বই পাড়ার মতো পুরনো বইয়ের দোকান, যদিও আয়তনে অনেক ছোট। সেখানে এক বুড়ো বই বিক্রি করছে, হাতের উপরে উল্কি করা এসপিকিউআর, রোমান সৈন্যদের মোটো, সেনেটাস পপুলাস্ক রোমুলাস, বা রোমের জনগণ ও রোমান সেনেটের প্রতি। সেখানে দাঁড়িয়ে দেখি অনেকগুলো সৈন্য, পুরনো রোমান সৈন্যের মতো দেখতে, লোকেরা দাঁড়িয়ে আছে। এরা বোধহয় ট্যুরিস্টের কাছে এসব অভিনয় করে 2 পয়সা কামায়। একজনের সঙ্গে একটু আলাপ করলাম। সে বললে, আমি প্রিটোরিয়ান গার্ড সাজি, কারণ দেশের যা অবস্থা, সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এরা ছিল সম্রাটের একান্ত ব্যক্তিগত দেহরক্ষী, আর রোম বিনষ্টির পথে সেই মহাপতনের সময় রক্ষীরা সম্রাট পদ নিলাম করত, আর ইচ্ছামতো নতুন সম্রাটকে মেরেও ফেলত। তার কাছে এক ছোট বই পেলুম, অগাস্টাসের বন্ধু সেনেকার লেখা ডে ব্রেভিটাস ভিটা, বা জীবনের অদীর্ঘতা। বইটি নিয়ে পড়তে লাগলুম। চমৎকার বই। এক জায়গায় সেনেকা লিখেছেন যে অগাস্টাস তখন মৃত্যুশয্যায়। খুব সম্ভবত সেনেকা তখন রাজশয্যার কাছেই। সেনেকার দর্শন ছিল স্টোইক দর্শন, গ্রিস থেকে ধার করা। গ্রিস পরাধীন, কিন্তু অভিজাত রোমানদের এই জ্ঞান টনটনে ছিল যে মনের সম্পদের জন্য প্রাচীন গ্রিসের কাছে ছাত্র হয়ে তার পদতলে বসতে হবে। অনেক অভিজাত রোমানদের প্রাসাদে গ্রিক বালক রোমানদের গৃহশিক্ষক ছিল। এই গ্রিকরা অনেক সময়ই রোমানদের দাস ছিল। আমিও রোমে গৃহশিক্ষক হয়েছিলাম, সে কাহিনী আরেকদিন বলবো।
সেই সম্রাট অগাস্টাস আক্ষেপ করছেন অজস্র কীর্তির পরও যে তার জীবনে তিনি জীবনের শ্রেষ্ঠতম মাধুর্য অবকাশ পেলেন না। এই না পাওয়া তার সকল সামাজিক ও সামরিক কীর্তি, ক্ষমতা, পার্থিব ভোগ, স্মৃতি এসবও ভরিয়ে তুলতে পারেনি। ডক্টর অবকাশ রঞ্জন কর অবকাশ সিদ্ধ, যারা নিজেদের সময়ে রাজ চক্রবর্তী সম্রাট, সেই ভাগ্যবানদের প্রতি। জাপানের স্মৃতি। এবার পূর্ব দিকে যাত্রা, জাপানে। অক্সফোর্ডে আমার সহকর্মী ছিলেন অধ্যাপক নাকামুরা। তিনি নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। মনে ভারী ভয়। সেই কত আগে, প্রায় 40 বছর আগে প্রথম গেছিলুম জাপানে। তখনই জাপান আমার মনোহরণ করেছিল। প্রাচ্যদেশীয় মৃদুতার সঙ্গে পাশ্চাত্যের নিষ্কম্প শৃঙ্খলার উদাহরণ দেখেছিলাম, যা বিশ্বে আর কোথাও নেই। মনে মনে ভাবছি, যাকে দেখেছিলাম কত আগে, এখন তাকে কিরকম দেখব। 80 দশকে অধ্যাপক নাকামুরা টোকিওতে ফিরে যান। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে তিনি এখন থাকেন তোক্কাইদোতে। সে টোকিও শহর থেকে ট্রেনে 2 ঘন্টার পথ। তিনি আমাকে নারিতা বিমানবন্দরে নিতে আসবেন। আমার এই বয়সে সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। যৌবনে কিছু ভাবলে মানুষের লক্ষ্যের কথা মনে হয়, কিন্তু একটা বয়সে আমাদের হিন্দুদের মৃত্যু চেতনা প্রবল হতে শুরু করে। আমি এই বয়সে আছি। তাই এই চিঠি তোমায় লিখে আমার কম বয়সের জাপান স্মৃতিটুকু আবার মনে পড়ার অভ্যাস করছি। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে। জাপান বললেই আমার প্রথম বিস্ময় হয় জাপানি ভাষা। জাপানিরা পৃথিবীর যাবতীয় জ্ঞানের চর্চা মাতৃভাষাতেই করে। এটি যেমন আমাদের পক্ষে বিস্ময়ের, জাপানিদের সঙ্গে কথা বলে জেনেছি যে আমরা যে ভারতীয়রা ইংরেজি ভাষা ব্যবহার করি, সেটাও তাদের পক্ষে কম বিস্ময়ের নয়। আর জাপানি ভদ্রতার মধ্যে একটি আত্মার সৌরভ আছে, যা যে কোনো বিদেশির আত্মাকে মোহিত করে। জাপানে গিয়ে চোখ দিয়ে মন দিয়ে পুরো দেখতে আমি তো অক্ষম ছিলাম, এখনও ভাষা যে পুরো বুঝি না। বুঝতে পারলাম এদের জীবনযাত্রাই এক ধরনের শিল্পকলার অনুশীলন, আর এই চর্চা জাপানিদের ভদ্রতা করেছেই এদের কাজও এরা অত্যন্ত ভালোভাবে করতে পারে, আর এতে জাপানিদের সিদ্ধি প্রশ্নাতীত। জাপানের একটি ঘটনা বলি যে আমাকে তীব্রভাবে নাড়া দিয়েছিল। ঘটনাটি অধ্যাপক নাকামুরাকে নিয়েই। তাত্ত্বিক পদার্থবিদ্যায় তার কাজ বিশ্বের বিজ্ঞানী মহলে তখন খুবই সমাদৃত। তিনি যখন জাপান ফিরে যান, তখন সম্ভবত তাকে উপাচার্য জাতীয় কোনো উচ্চতম প্রশাসনিক পদে নিয়োগ করা হয়েছিল। তার কোয়ার্টার ছিল একটা ছোটখাটো শিন্টো আশ্রমের মতো। 90 দশকের মাঝামাঝি আমি জাপানে গেছিলাম একটি কনফারেন্সে, কোবে শহরে। সেটি আমার দ্বিতীয়বার জাপান যাত্রা। সেখানে অধ্যাপক নাকামুরার সঙ্গে আবার দেখা হলো। তার থেকে কিছু দূরে একটা ছোট রেস্তোরাঁয় খাস জাপানি কায়দায় ডিনার হলো, আর তার সঙ্গে সাকে পান। এই জাপানি পানীয়টির সবচেয়ে বড় গুণ হল এর মিতাচার। পাত্রটিতে কড়ে আঙুল ডোবে, আর মিতাচারিতাই এর আসল ঐশ্বর্য। কথায় কথায় তিনি জ্বালানেন যে উপাচার্য পদ থেকে তিনি 1 মাসের মধ্যেই ইস্তফা দেন। কারণটি অতি অদ্ভুত, আর আমাদের ভারতীয় বিদ্বানদের জন্য গভীরভাবে প্রণিধানযোগ্য এবং শিক্ষণীয়। প্রশাসনিক পদটিতে কিছুদিন কাজ করার পরেই তিনি উপলব্ধি করলেন যে এই পদে তিনি 2 কুলি হারাবেন। তিনি মাঝারি গোছের একটি প্রশাসক হবেন, আর বিজ্ঞান গবেষণা শ্রীভ্রষ্ট হবে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সরলভাবে লিখে পাঠালেন, আর তার কনিষ্ঠ কিছু সহকর্মীর নাম সুপারিশ করে পাঠালেন, যাতে বিশ্ববিদ্যালয়ের কাজ চালাতে হঠাৎ একটা শূন্যতা না তৈরি হয়। আগে তার অফিসার বাড়ি ছিল হাঁটা পথ, আর তারপর তাকে 2 ঘন্টা এখন ট্রেনে আসতে হয়। প্রাসাদের মতো আবাস ছেড়ে তাকে একটি 2 কামরার ছোট ফ্ল্যাটে থাকতে হয়। আমি জিজ্ঞেস করলাম, এই সিদ্ধান্ত কি আপনাকে আনন্দ দিয়েছিল? এত উচ্চ পদ আপনি ছেড়ে দিলেন? আমার প্রশ্নে প্রবীণ অধ্যাপকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন যে তিনি বালক বয়স থেকে বিজ্ঞানকে ভালোবেসে তার চর্চা করেছেন। এই চর্চাই তার যথেষ্ট পুরস্কার। আর স্বভাবসিদ্ধ মননে তিনি বুঝতে পেরেছিলেন যে একসঙ্গে দক্ষ প্রশাসক আর বিজ্ঞানী হবার বিরল প্রতিভা তার নাই। এটি তার বিনয় নয়, এটি একটি সত্য উপলব্ধি। আর এটি বুঝেও তিনি যদি পদের মোহে পড়ে থাকতেন, তবে তিনি বিশ্ববিদ্যালয়কে ঠকাতেন, বিজ্ঞানকে ঠকাতেন, আর সবচেয়ে বেশি ঠকাতেন নিজেকে। সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয়। গিনজা মেট্রো স্টেশনে তাকে ট্রেনে তুলে দিকে প্রশ্ন করলাম, এই যে 2 ঘন্টা ট্রেনে কাটান কিভাবে? তিনি হেসে বললেন, আরে এটাই তো আমার চিন্তার কারখানা। এই ট্রেনে বসেই তো আমি ভাবি আর পড়ি। আমার বেশিরভাগ গবেষণাপত্রের খসড়া আমি এই ট্রেনেই লিখেছি। হুশ করে জাপানি ট্রেন বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, অধ্যাপক এখন হয়তো একটু গুছিয়ে বসেছেন, আর ব্যাগ থেকে বের করে কোনো বিজ্ঞান পত্রিকাতে ডুব দিয়েছেন। ডক্টর অবকাশ রঞ্জন কর
জাপান যাদের মনোহরণ করেছে তাদের সবার প্রতি। রেখমা দাসের মনে। গতকাল শ্রুতিলেখক ডক্টর অবকাশ রঞ্জন করের কাছ থেকে একটি চিঠি পান, একটু আলাদা চিঠি, সম্ভবত শেষ চিঠি, বাঁশবেড়িয়া ডাকঘরের ছাপ মারা। চিঠিটি অবিকল প্রকাশিত হল। শ্রীমান বন্ধুবরোত্তম ভট্টাচার্য, শরৎকাল আসছে, তারপরেই শীত, পাতা ঝরার সময়। আমার যৌবন শরীর প্রতীচ্যের শীতে অভ্যস্ত ছিল, এখন শীতে কিরকম ভয় হয়। আরো একটা কথা হলো, আমার নিজেকে যেন শীতের গাছের মতো মনে হয়, আর আরো তীব্রভাবে মনে হয় শারীরিক যৌবনের কথা। মানসিক যৌবন ক্ষণজন্মারাই শুধু শাসন করতে পারেন, বাকিদের সবার বৃদ্ধ বয়স হলদে পাতার মতো, ভেতরেও বাইরেও। এসব ভেবে এবার নোঙর তুলতে হচ্ছে। হে বৃদ্ধ কাণ্ডারি, সময় হল। নিভৃত স্বতন্ত্র আর নিঃসঙ্গ বিদায়ের যে সিদ্ধান্ত আমি নিয়েছি, তাতে আমার মনে মুক্তির একটি নিবিড় আনন্দ হলেও তোমার মতো বন্ধুদের কষ্ট হবে তা আমি জানি। এই চরাচরের সব সম্পর্কের মধ্যে বন্ধুত্বের মতো মহৎ আর স্বার্থগন্ধশূন্য সম্পর্ক আর নেই। মহাপ্রস্থানের যুধিষ্ঠিরের সঙ্গে একটি বান্ধবতুল্য কুকুর, আর হ্যামলেটের শেষ বাণীর ধারক ও বাহক বন্ধু হোরেশীয়, যার মুখে আমরা শেষ সান্ত্বনাটি পাই। প্রাশিয়ান নিৎসের মতো কড়াপাকের দার্শনিক তার সুপারম্যানকে সাধারণ সব আইন ও নৈতিকতার উপরে রেখেছেন, কিন্তু সেই অতিমানবের একমাত্র নিষেধ, নট টু বিট্রে এ ফ্রেন্ড। আমার জীবনের যারা গুরুস্থানীয় তারা সকলেই মৃত। আমার মতো বয়স্ক লোকের এটি হতে বাধ্য। আমাদের বয়স যত বাড়ে আমাদের নায়করা কমে যেতে থাকেন, কিন্তু গুরুস্থানীয়রা বাড়তে থাকেন। এ মহাকালের এক আশ্চর্য লীলা। আমার বৈষয়িক বিষয় আশয় আমি আগেই মিটিয়েছি। মুখার্জি কবিকে ওছি হিসাবে আলাদা চিঠি লিখেছি। পুজোর পর তোমার কাছে একটি পুরনো টিনের বাক্স পৌঁছবে। আমাকে ফোনে না পেলে বিব্রত হয়ে না। এই মহাবিশ্বের খুব নগণ্য জায়গাতেই আমাদের ফোন পৌঁছয়। মাসবেড়ের যে গঙ্গার ঘাটে তোমার সঙ্গে প্রথম ও শেষ চাক্ষুষ দেখা হয়েছিল, সেই ঘাটে কখনো এলে জলে আমার গন্ধ আর স্পর্শ তুমি পাবে। আমার শেষ প্রার্থনা বলে যদি কিছু থাকে, তাহলে তা হল, হে আমার জীবন, হে আমার মরণ, তোমরা প্রাজ্ঞ হও। অশেষ শুভেচ্ছা সহ ও আবহমান প্রীতিকামনায় অবকাশ রঞ্জন কর।